শুভ সকাল ছাত্ররা। একটি সুন্দর সকাল একটি সুন্দর দিনের সূচনা করে। তাই আমরা সবাই চেষ্টা করব সকালে যত তাড়াতাড়ি পারা যায় ঘুম থেকে ওঠার, যাতে একটি সুন্দর দিনের শুরু করতে পারি। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাস রেগুলার হচ্ছে, সেগুলোতে পার্টিসিপেট করছো। এবং আমরা ফিজিক্স নিয়ে যদি বলি, ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ভেক্টর। এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। এবং সামনে যে দুর্গাপূজার জন্য তোমাদের কিছুদিন ভ্যাকেশন থাকবে, তার পরপরই কিন্তু তোমাদের ছোটোখাটো কোনো এক্সাম শিডিউল দেওয়া হতে পারে, অর্থাৎ কুইজ ভিত্তিক এক্সাম নেওয়া হতে পারে। তো সেই হিসেবে এখন থেকে নিজেদেরকে প্রিপেয়ার করো, কারণ শুরু থেকে যদি অল্প অল্প করে নিজেকে এগিয়ে রাখো, নিজের প্রিপারেশনটা নিয়ে রাখো, পরবর্তীতে আর তোমার উপর এক্সট্রা প্রেশার হবে না, একসাথে অনেক পড়া জমে যাবে না। তো ক্লাস শুরু করি। যেটা আমরা গত ক্লাসে ডিসকাস করেছিলাম, ভেক্টর যোগের কিছু নিয়ম দেখেছিলাম। আজকে প্রথমে যেটা জানবো, ভেক্টর বিয়োগ। ভেক্টর বিয়োগ বলতে কি বোঝায়? দুটি সমজাতীয় ভেক্টরের বিয়োগফল বলতে একটি ভেক্টরের সাথে অপরটির বিপরীত ভেক্টরের যদি আমি যোগ করি, সেই যোগফলকে বোঝায় ভেক্টরের বিয়োগ। তাহলে আলটিমেটলি ভেক্টরের বিয়োগ বলতে ভেক্টরের যোগটাকেই বুঝি। শুধুমাত্র ব্যাপারটা হচ্ছে যেটা দুটি সমজাতীয় ভেক্টরের একটার সাথে অপরটির বিপরীত ভেক্টরটাকে যোগ করছি, কারণ ভেক্টর সাধারণ বীজগণিতের নিয়মকানুন মেনে চলে না, এটা আমরা ভেক্টরের প্রপার্টিতে জেনেছি। তো বিশেষ নিয়মে এর যোগ বিয়োগগুলো করতে হয়। যোগের ব্যাপারটা তো আমরা গত ক্লাসে দেখেছি বা আগের ক্লাসেও দেখেছি। বিয়োগটা হচ্ছে, ধরো তোমরা যেরকম কাজ করেছো, দুটি ভেক্টর এ এবং বি যদি হয়, সেক্ষেত্রে আমরা ধরে নিলাম একটা ভেক্টর এ আর একটা ভেক্টর হলো বি। তোমরা একটু ডায়াগ্রামে খেয়াল করো যে একটা ভেক্টর এ ধরে নিয়েছি আর একটা ভেক্টর হচ্ছে বি। এটি এ একটি ভেক্টর, বি একটি ভেক্টর, এবং তাদের মধ্যে এখানে কোণটা হচ্ছে আলফা পরিমাণ। ঠিক আছে, এইটুকু আমরা আগেই করেছি। এখন আমি বিয়োগ করতে চাচ্ছি। যদি লব্ধি নির্ণয় করতাম তাহলে কি হতো, এ আর বি এর লব্ধি কাজ করতো, এরকম একটা ডিরেকশানে তাদের লব্ধি কাজ করতো যদি যোগফল বের করতাম। কিন্তু এখন আমাদের মোটিভ হচ্ছে বিয়োগ করা, যোগ করা নয়। তাহলে বিয়োগ করতে হলে কি করতে হবে? নিশ্চয়ই লব্ধি আগের মতো পজিশনে হবে না। এখনকার আমার বিয়োগ করতে হলে সংজ্ঞানুসারে ভেক্টর বিয়োগের যে সংজ্ঞা বললাম, যে একটা ভেক্টরের সঙ্গে তার বিপরীত ভেক্টরের যোগ। তো এর পজিশন ঠিক রেখে আমি ধরলাম এ থেকে বিকে মাইনাস করব। তাহলে এ তো আগের মতোই আছে, এ থেকে বিকে মাইনাস করতে হলে তাহলে বি এর নেগেটিভ মানটাকে আমার যোগ করতে হবে। তো বি এর নেগেটিভ মান কীরকম হবে? বি পজিটিভ যদি এই ডিরেকশনে হয়, আমরা যে কোনো একদিকে যদি তার পজিটিভ মান ধরি, তাহলে তার বিপরীত দিকে তার নেগেটিভ মান হবে। বি যদি উপরের দিকে যেটা আঁকলাম সেটা যদি পজিটিভ বি হয়, তাহলে নেগেটিভ বি কোনটা হবে? জাস্ট তার অপোজিট দিকে যদি আমরা আঁকি ভেক্টরটাকে, সেটা হবে মাইনাস বি। ঠিক আছে, এখন তাহলে এ মাইনাস বি আমরা পেয়ে গেলাম। তাহলে এ মাইনাস বি এর ডিরেকশন হবে কোন দিকে? তার আগে বলি, এ আর বি এর মধ্যে কাজ করছিল কোন? আলফা। এখন আমার লব্ধি বের করছি এ আর মাইনাস বি এর মধ্যে। তাহলে এখন সেই কোণ তো আর আলফা থাকছে না, এখন নতুন যে কোণটা ফর্ম করলো এ আর মাইনাস বি এর মধ্যে, সেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা। 180 ডিগ্রি মাইনাস আলফা কীভাবে বলছি? এই যে পুরো কোণটা এখানে আছে সেটা হচ্ছে 180 ডিগ্রি, আর এতটুকু তো আলফা, তাহলে নিচের কোণটা দাঁড়ায় 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখন এ মাইনাস বি এই লব্ধির দিকটা কোন দিকে হবে? লব্ধির দিকটা হবে নিচের দিকে, অর্থাৎ এই ডিরেকশনে হবে এ মাইনাস বি। এ প্লাস বি যেটা ছিল সেটা ছিল উপরের দিকে, উপরের ডিরেকশনে, আর এ মাইনাস বি হবে তাহলে নিচের দিকে। তাহলে এ এবং বি এর পজিশন অনুসারে এ মাইনাস বি
এই লব্ধিটা এখন কাজ করছে নিচের দিকে, ঠিক আছে। আমরা দেখেছিলাম যে এ আর বি যদি যোগ করতাম, লব্ধি বের করতাম। আগের ডায়াগ্রাম তোমরা সামান্তরিক সূত্র যখন অ্যাপ্লাই করেছো সেক্ষেত্রে তোমরা দেখেছিলে, আগের ডায়াগ্রামটা তোমাদের মনে আছে কি না, এরকম একটা ডায়াগ্রাম ছিল। ধরো পি কিউ দুটি ভেক্টর কাজ করতো, সেক্ষেত্রে তাদের লব্ধি যদি আর হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, সেক্ষেত্রে লব্ধি ভেক্টরের সঙ্গে পি ভেক্টর যে কোণটা ফর্ম করতো সেটাকে আমরা ধরেছিলাম থিটা। এটা আগের ডিসকাশন থেকে বলছি, তোমরা সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি নির্ণয় যখন করেছো তখন দেখেছো পি কিউ দুটি ভেক্টর, তাদের লব্ধি আর, পি এবং কিউ এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আলফা, এবং আর এর সঙ্গে লব্ধি আর এর সঙ্গে অনুভূমিক বরাবর যে ভেক্টর ছিল পি, তার কোণ ছিল থিটা। তাহলে সে একইভাবে কম্পেয়ার করলে এখন আমার অনুভূমিক বরাবর যে বাহুটা আছে, ভেক্টরটা আছে, সেটা হচ্ছে এ, আর নতুন লব্ধি হলো এ মাইনাস বি। তাহলে এখানে একটা নতুন কোণ কিন্তু ফর্ম করলো, সেই কোণটাকে আমরা একটা নামে ডিনোট করব, যেটা আগে থিটা দিয়ে ডিনোট করেছিলাম পি আর কিউ এর ক্ষেত্রে। এখানে যে নতুন কোণটা ফর্ম হলো এটাকে বলছি ফাই। থিটা না ধরে আমরা ধরছি ফাই, ঠিক আছে। তো ডায়াগ্রামে কী কী বিষয় ইনক্লুড করতে হবে সেটা শেষ, এবার ব্যাখ্যা করি আমরা। তাহলে পি কিউ দুটি ভেক্টর যখন কাজ করতো, তাদের লব্ধি নির্ণয়ের সময় আমরা লব্ধির মান নির্ণয় করেছিলাম। ইকুয়েশনটা কি ছিল, আর সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কজ আলফা। তাহলে এখন ইকুয়েশন কি দাঁড়াবে, এ মাইনাস বি এর জন্য এখন লব্ধি তো হচ্ছে এ মাইনাস বি, কারণ এ এর সঙ্গে মাইনাস বি যোগ করে আমরা এ মাইনাস বি পাচ্ছি। তাহলে এ মাইনাস বি সমান দাঁড়াবে √, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ এখানে মাইনাস বি যদি স্কোয়ার করে আলটিমেটলি বি স্কোয়ারই হয়। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কজ আলফার জায়গায় হবে এ আর মাইনাস বি এর মধ্যে অন্তর্ভুক্ত কোণ আমরা একটু আগে দেখেছি, এই কোণটা 180 ডিগ্রি মাইনাস আলফা, ঠিক আছে। আমরা জানি কজ 180 ডিগ্রি মাইনাস থিটা সমান মাইনাস কজ থিটা, এটা ট্রিগোনোমেট্রিক সূত্র। 180 ডিগ্রি মাইনাস থিটা সমান মাইনাস কজ থিটা। তো সেই সূত্র যদি অ্যাপ্লাই করি এখানে, তাহলে কজ 180 ডিগ্রি মাইনাস আলফা সমান মাইনাস কজ আলফা লিখতে পারি। আলটিমেটলি লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি কজ আলফা। এটা হলো যদি এ এবং মাইনাস বি এদের লব্ধি নির্ণয় করে, অর্থাৎ এ মাইনাস বি এর জন্য লব্ধির মান নির্ণয় করতে যাই, সেই লব্ধির ইকুয়েশন। আমরা লব্ধির মান নির্ণয় করেছিলাম সামান্তরিক সূত্রের সাহায্যে, দুটি ভেক্টরকে যোগ করলে লব্ধির মান নির্ণয় করেছিলাম, লব্ধির দিকও কিন্তু নির্ণয় করেছিলাম। তো এখানে যখন বিয়োগ করছি লব্ধির মান পেলাম এই ইকুয়েশনটা। ঠিক একইভাবে লব্ধির দিকও তো নির্ণয় করতে হবে। তোমাদের খেয়াল আছে কি না যে সামান্তরিক সূত্রের সাহায্যে যখন এই চিত্রের জন্য তোমরা লব্ধির দিক নির্ণয় করেছিলে, ইকুয়েশনটা কি ছিল, tan থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। মনে আছে, খাতায় ইকুয়েশনগুলো থাকার কথা, প্র্যাকটিস করার কথা। যখন পি কিউ দুটি ভেক্টর আলফা কোণে ক্রিয়া করে তখন তাদের লব্ধি ভেক্টর আর হয়, এবং আর এর সঙ্গে পি ভেক্টরের কোণ যদি থিটা হয়, সেক্ষেত্রে লব্ধি কোন দিকে, যে থিটা কোণটার মান কত সেটা নির্ণয় করার সূত্রটা হচ্ছে tan থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তো এই চিত্রের সঙ্গে, এই যে লব্ধি নির্ণয়ের এই চিত্রটার সঙ্গে এখন আমরা যখন বিয়োগ করছি, এই চিত্রটা যদি একটু কম্পেয়ার করো, পি এর জায়গায় আসলো এ, আর কিউ এর জায়গায় আসলো মাইনাস বি, আর আলফার জায়গায় আসলো 180 ডিগ্রি মাইনাস আলফা, থিটার জায়গায় আসলো ফাই। এবার এইটার সাথে কম্পেয়ার করে আমরা এর সাথে এ মাইনাস বি কত কোণে ক্রিয়া করছে সেটা একটু নির্ণয় করি। তাহলে থিটার জায়গায় বলছি আসছে কি ফাই, দ্যাট মিন্স এখন কোণটা কত দাঁড়াচ্ছে, tan ফাই সমান কি দাঁড়াবে,
এই ইকুয়েশনটা ছিল টেন থিটা সমান কিউ সাইন আলফা, তাহলে নতুন ইকুয়েশনে কিউ এর জায়গায় কি আসলো, বি আসলো। আমরা এখানে শুধুমাত্র যখন দিক নির্ণয় করব, প্রশ্ন হতে পারে যে এটা তো মাইনাস বি ছিল, বি কেন বলছি। যখন দিক নির্ণয় করব তখন এর পরম মান এবং শুধুমাত্র মানই কনসিডার করব। দেখো এখানে কিন্তু কোনো ভেক্টর সাইন নেই এই ইকুয়েশনে, শুধুমাত্র পরম মান এবং শুধু মানটাই কনসিডার করব, কোনো দিকের চিহ্ন থাকবে না যখন থিটার মান নির্ণয় করা হয়। তো টেন ফাই সমান তাহলে বি সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা, আলফার জায়গা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা, ডিভাইডেড বাই আগের ইকুয়েশনে ছিল পি প্লাস কিউ কজ আলফা, পি এর জায়গায় আমরা এখন নতুন ইকুয়েশনে পেয়েছি এ প্লাস কিউ এর জায়গায় পেয়েছি বি, আর আলফার জায়গায় পেয়েছি 180 ডিগ্রি মাইনাস আলফা। জাস্ট দুইটা চিত্র, দুইটা ইকুয়েশন কম্পেয়ার করে লিখতে পারি এ এর সাথে এ মাইনাস বি এর সৃষ্ট কোণ ফাই যদি হয় তাহলে টেন ফাই সমান বি সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি কজ 180 ডিগ্রি মাইনাস আলফা। তো কজ 180 ডিগ্রি মাইনাস থিটা একটু আগেই তো আমরা বললাম যে কি লিখতে পারি, সেটাকে মাইনাস কস থিটা লিখতে পারি। সেই হিসেবে এই ইকুয়েশনটা দ্বারায় বি সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা ডিভাইডেড বাই এ মাইনাস বি কজ আলফা। তাহলে এই ইকুয়েশনটা হলো আমার দুটি ভেক্টর যদি বিয়োগ করি তাদের লব্ধির সঙ্গে লব্ধির দিক নির্ণয়, দুটি ভেক্টর বিয়োগ করতে হলে লব্ধির দিক কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টা খুব ভালো করে ধরে ধরে জিনিসগুলো একটু খেয়াল করো, একটু খেয়াল করলেই বুঝতে পারবে। আগে যতটুকু পড়েছো, এখন যদি তুমি আগের ইকুয়েশনগুলো স্কিপ করে আসো, লব্ধির মান নির্ণয়ের ইকুয়েশন, দিক নির্ণয়ের ইকুয়েশন, তাহলে আজকের ক্লাস কিন্তু বুঝতে পারবে না। যদি কারো ওই টপিকগুলোতে কনফিউশন থাকে সেটা আবার একটু রিভিউ করে নাও এবং দুটো ইকুয়েশন কম্পেয়ার করে করে, দুইটা চিত্র কম্পেয়ার করে করে একটু পড়ার চেষ্টা করো, ঠিক আছে? তো এই গেল লব্ধি, দুটি ভেক্টর যদি বিয়োগ করতে চাই সেক্ষেত্রে কিভাবে বিয়োগ করতে পারি এবং লব্ধি কীরকম হয়, লব্ধির দিক কিভাবে নির্ণয় করতে হয়, এই জিনিসগুলো। এরপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিক আমরা ডিসকাস করব, যে লম্বাংশের সাহায্যে ভেক্টর রাশির যোজন বিয়োজন। ভেক্টর রাশিকে, একটা ভেক্টর রাশিকে তার দুটি উপাংশে ভাগ করা যায়, সেগুলো আবার যোগ বিয়োগ করা যায়, সেই বিষয়টা নিয়ে। উপাংশ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, উপাংশ কিভাবে নির্ণয় করতে হয়, কোন উপাংশ কোন দিকে কাজ করে। আমরা ভেক্টরের যোগ যখন করেছি তখন কি দেখেছি, দুইটি ভেক্টর মিলে একটা লব্ধি নির্ণয় করছে, একটা লব্ধিকে ফর্ম করছে। এখন হবে তার উল্টা কাজটা। আগে সংজ্ঞাটা জানি, ভেক্টরের বিভাজন বলতে কি বুঝি, একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার প্রক্রিয়াই হলো ভেক্টর রাশির বিভাজন বা বিশ্লেষণ। আগে কী করছিলাম আমরা, দুইটা বা তিনটা ভেক্টরকে যোগ করে নতুন একটা লব্ধি ভেক্টর বের করছিলাম। এখানে তার উল্টাটা করছি, যে একটা ভেক্টরকে আমি দুই বা তিনটা তার বেশি ভেক্টরে ডিভাইড করব, আর এই বিভাজন প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে ভেক্টর রাশির বিভাজন। আর ওই যে ডিভাইড করলাম, একটাকে ভেঙে দুইটা বা তিনটা ভেক্টর ফর্ম করলাম, যে নতুন ভেক্টরগুলো পেলাম সেগুলোকে বলা হবে মূল ভেক্টর রাশির উপাংশ, অংশক বা উপাংশ। তো এই ক্ষেত্রে আগে আমরা যেটা করেছিলাম, দুটি ভেক্টর নিয়ে একটা লব্ধি ভেক্টর আর পেয়েছি। এখন ধরে নিচ্ছি আগেই আর একটা ভেক্টর, ঠিক আছে, তাকে আমি দুটা উপাংশে ভাগ করব। আর একটা ভেক্টর দেওয়া আছে, তাকে দুটি উপাংশে ভাগ করব। এখন দুটি উপাংশ, যদি একটা উপাংশ অনুভূমিক বরাবর অর্থাৎ ভূমি বরাবর, সেটা হচ্ছে পি, আর একটা উপাংশ লম্ব বরাবর, সেটা হচ্ছে কিউ। এই ডিভাইডটা কিভাবে করছি, যে আরকে লম্ব বরাবর দুটি ভাগে যদি ভাগ করা হয়, অর্থাৎ আরকে যদি সমকোণে বিভাজিত করতে চাই, সেক্ষেত্রে যে দুটি নতুন ভেক্টর পাচ্ছি, একটার নাম দিচ্ছি পি, আর একটার নাম দিলাম কিউ ভেক্টর, ঠিক আছে? তো এখন আর এর সঙ্গে পি এবং কিউ ভেক্টর দুটি আলাদা কোণে কিন্তু ক্রিয়া করছে, দুটি মিলে এই পুরো কোণটা সমকোণ, কিন্তু আর এর সঙ্গে পি ভেক্টরের কোণটা আলাদা, আর এর সাথে কিউ ভেক্টরের কোণটা আলাদা। ধরছি আর এর সঙ্গে পি ভেক্টর যে কোণটা ফর্ম করেছে সেটা অ্যালফা, আর এর সঙ্গে
কিউ ভেক্টর যে কোণটা ফর্ম করছে আরকে দুটি ভাগে ডিভাইড করার পর আর এর সঙ্গে কিউ ভেক্টরটি যে কোণে কাজ করছে সেটা হচ্ছে বিটা, দুটি কোণ পেয়েছি। তাহলে আমরা বলতে পারি আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এখন আর এর সঙ্গে পি আর কিউ এর সম্পর্ক কি সেটা আমরা নির্ণয় করব। এখন চিত্র অনুসারে আমরা বলতে পারি সাইন আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল সাইন 90 ডিগ্রি, যেহেতু আলফা বিটা এই দুটি মিলে হয় 90 ডিগ্রি সমান 1। ঠিক আছে, এখন যদি চিত্র একটু খেয়াল করো, এই কোণটা যদি আলফা হয় অর্থাৎ আর এর সাথে পি এর কোণটা, তাহলে এই কোণটা তার একান্তর কোণ এবং এটাকেও আমরা আলফা বলতে পারি। ঠিক আছে, এটাকেও আলফা বলা যেতে পারে। আর এই কোণটা যদি বিটা হয় আর এর সাথে কিউ এর যে কোণটা, তাহলে তার একান্তর কোণ, এই কোণটাও তো হিসেবে বিটাই হওয়ার কথা, তাই তো? তাহলে এগুলোকে আলফা আর বিটা দিয়ে ডিনোট করে নিচ্ছি। এইবার আমরা কি করছি, যেটাতে আলোচনায় ছিলাম যে সাইন আলফা প্লাস বিটা সমান সাইন 90 ডিগ্রি, সাইন 90-এর মান আমরা জানি 1। ঠিক আছে, এখন সাইন বিটা সমান যদি নির্ণয় করতে চাই, সাইন বিটা সমান কি দাঁড়ায়, সাইন 90 ডিগ্রি, বিটা সমান কি আলফা প্লাস বিটা পুরোটা মিলে ছিল 90 ডিগ্রি, তাহলে বিটা সমান কি হবে 90 মাইনাস আলফা, তাহলে সাইন 90 মাইনাস আলফা, সাইনের সূত্র অনুসারে আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, অর্থাৎ ভ্যালুটা কোয়াড্রেন্টটা চেঞ্জ হয়ে যায়। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা সমান আমরা লিখতে পারি কজ আলফা। এই ইকুয়েশনগুলো আমাদের লাগবে একটু পরে। তো এবার আমরা যে ত্রিকোণমিতি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব কোথায়, ও এ বি এই পাশের ত্রিভুজটাতে আমরা ত্রিকোণমিতির ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। ত্রিভুজ সূত্র অনুসারে আমরা জানি কি কোনো একটা বাহু তার সঙ্গে ইনভলভড যে তার বিপরীত কোণের অনুপাত হিসেবে লেখা হয়। ধরো আমরা প্রথম বললাম ও এ বাহু, ঠিক আছে, ত্রিভুজ সূত্র অনুসারে ও এ বাহুর সঙ্গে ইনভলভ বিপরীত কোণটা, ও এর বিপরীতে আমরা কোণ যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিটা। ঠিক আছে, আর যেটা বলছি যে ও এই বাহুর বিপরীত কোণটা পাচ্ছি, অর্থাৎ এই বাহুর কথা যদি বলি তার বিপরীত কোণ কিন্তু হচ্ছে বিটা। তাহলে ত্রিভুজ সূত্রানুসারে ও এ ডিভাইডেড বাই হবে সাইন বিটা, যে বাহুর কথা বলছি ডিভাইডেড বাই তার বিপরীত যে কোণ আছে তার সাইনের মান। তাহলে ও এ বাহুর বিপরীতে আছে বিটা কোণ, তাহলে কারণ আমরা ও এ বি এইটুকু ত্রিভুজের কথা বলছি, তাহলে ও এ ডিভাইডেড বাই সাইন বিটা সমান, এবার যদি এ বি বাহু এই বাহুর কথা ধরি তাহলে এ বির বিপরীত কোণটা হচ্ছে আলফা, তাহলে দাঁড়াচ্ছে এ বি ডিভাইডেড বাই সাইন আলফা। আর কোনটা বাকি রইল, কোন বাহুটা বাকি রইল, ও বি এই বাহুটা। ঠিক আছে, ও বি বাহু বাকি রইল, তাহলে ও বি বাহুর বিপরীত কোণটা কত, এখানে এই কোণটা, এটা তো আমরা বুঝতেই পারছি 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ও বি ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি হবে আমাদের চিত্র অনুসারে, এবং ত্রিকোণমিতির ত্রিভুজ সূত্র অনুসারে আমরা এই জিনিসগুলো লিখতে পারি। ঠিক আছে, এর পরের কাজ কি দেখো, আমরা সাইন বিটা এর পরিবর্তে একটু আগেই পেয়েছিলাম সাইন বিটা সমান কি পেয়েছিলাম, এই যে ইকুয়েশনটা ছিল এখানে ছিল কজ আলফা, তাহলে পি ডি আর ও এ কে কী দিয়ে ডিনোট করেছি আমরা চিত্রে পি দিয়ে, পি ভেক্টর দিয়ে। এখন তাহলে পি ও এ সমান লিখব পি এর মানটা ব্যবহার করছি এখানে, যে কারণে কোনো ভেক্টর সাইন দেওয়া নাই। তাহলে ও এর পরিবর্তে পি লিখলাম, আর ডিভাইডেড বাই সাইন বিটা সমান কজ আলফা লিখতে পারি। আর এ বি ডিভাইডেড বাই সাইন আলফা, এ বিকে আমরা কি দিয়ে ডিনোট করেছিলাম যদি খেয়াল করো, এ বিকে ডিনোট করেছিলাম কিউ দিয়ে, কারণ এটা তো একটা সামান্তরিক ফর্ম করি, তাহলে এ পাশে যদি কিউ হয় এ পাশেও কিউই থাকছে। ঠিক আছে, তাহলে এ বি সমান পাচ্ছি কিউ, সেটা লিখলাম ডিভাইডেড বাই সাইন আলফা, সাইন আলফার মান তো সাইন আলফা হিসেবেই থাকছে। তারপরে যেটা ওবি সমান আমরা চিত্র খেয়াল করি, ওবি সমান হচ্ছে আর, তাহলে ওবি সমান যদি আর হয় ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি রাখলাম। পরের ইকুয়েশনে আমরা আরও কিছু ক্যালকুলেশন করি।
এখন তিনটার রিলেশন আছে, পি বাই কজ আলফা সমান কিউ বাই সাইন আলফা ডিভাইডেড বাই সমান সমান আর বাই সাইন 90 ডিগ্রি। তো এখানে এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি পি বাই কজ আলফা সমান আর বাই সাইন 90 ডিগ্রি। প্রথম যে অনুপাতটা আছে তার সঙ্গে থার্ড অনুপাতটাকে রিলেট যদি করি, পি বাই কজ আলফা সমান লিখতে পারি আর বাই সাইন 90 ডিগ্রি। তাহলে পি সমান কি দাঁড়ায়, আলটিমেটলি আর কজ আলফা। কীভাবে দাঁড়াচ্ছে, কারণ সাইন 90 ডিগ্রির মান তো 1 আমরা জানি, তাহলে পি সমান দাঁড়াচ্ছে আর কজ আলফা। এখন এটাকে ভেক্টর হিসেবেও লিখতে পারি। ভেক্টর হিসেবে লিখতে হলে এখানে ভেক্টরের একটা মান নিয়ে আসতে হবে। আর কজ আলফা এটা তো শুধু মান, ভেক্টরের কোনো ভেক্টর জাতীয় কোনো রাশি নয়। ভেক্টর জাতীয় কোনো রাশি আনতে হলে এর সঙ্গে আমরা যদি একক ভেক্টর গুণ করি, তাহলে পি ভেক্টরটা যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে, এক্স অ্যাক্সিসের সাথে ইনভলভ যে একক ভেক্টরটা, তোমরা একক ভেক্টরের সংজ্ঞা পড়েছো, আয়ত একক ভেক্টর পড়েছো যে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি অক্ষ বরাবর যে তিনটি ভেক্টর বিবেচনা করা হয় সেগুলোকে আয়ত একক ভেক্টর বলে, এবং সেগুলো আই জে কে দ্বারা ডিনোট করা, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর যে ভেক্টরটা ধরা হয় সেটাকে আই ধরা হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভেক্টরটা কাজ করে সেটাকে জে ধরা হয়, এবং জেড এক্সিস বরাবর যে ভেক্টরটা কাজ করে তাকে কে ধরা হয়। তাহলে পি এখানে কোন এক্সিস বরাবর কাজ করছে, এক্স এক্সিস বরাবর, তাহলে তার সঙ্গে আমরা আয়ত একক ভেক্টর যেটা ধরবো সেটা হচ্ছে আই। তাহলে আই যদি এখানে গুণ করি পুরোটাই ভেক্টর রাশিতে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ পি সমান হয়ে যাবে আর কজ আলফা আই। তাহলে একটা উপাংশ তার সঙ্গে লব্ধির সম্পর্ক আমরা পেয়ে গেলাম। ঠিক একইভাবে কিউ বাই সাইন আলফা সমান আবার লেখা যায় আর বাই সাইন 90 ডিগ্রি সমান কিউ সমান আর সাইন আলফা। আবার এটাকে ভেক্টর হিসেবে ডিনোট করতে চাইলে একটা আয়ত একক ভেক্টর গুণ করতে হবে। যেহেতু কিউ ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে, তাহলে তার জন্য একক ভেক্টরটা হবে যে দিয়ে যদি গুণ করি, দেখো এখানে একক ভেক্টর বোঝাতে যে এর উপর একটা টুপি চিহ্ন ব্যবহার করা হয়েছে, সবসময় একক ভেক্টর বোঝাতে একটা টুপি চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে পেয়ে গেলাম কিউ এর মান। তো এভাবে আমরা একটা ভেক্টর দেওয়া আছে তাকে দুটি উপাংশে ভাগ করতে পারি। তাহলে আর যে ভেক্টরটা দেওয়া ছিল তার ভূমি বরাবর বা অনুভূমিক বরাবর বা এক্স অ্যাক্সিস বরাবর উপাংশটা পেলাম, সেটা হচ্ছে পি কজ পি সমান পি এর মান কি পেলাম, আর কজ আলফা। আর উলম্ব বরাবর বা ওয়াই অ্যাক্সিস বরাবর তার যে উপাংশ সেটা হচ্ছে কিউ সমান পেলাম আর সাইন আলফা। তাহলে অনুভূমিক বরাবর উপাংশ হলো আর কজ আলফা, আর উলম্ব বরাবর উপাংশ হলো আর সাইন আলফা। এগুলো আমাদের মনে রাখতে হবে। অনুভূমিক বললে কজ হবে, উলম্ব বললে সাইন হবে। আর যেহেতু আরকে ডিভাইড করছি, আর দুইটা ইকুয়েশনেই থাকছে, অনুভূমিক বললে আর কজ আলফা হচ্ছে, উলম্ব বললে আর সাইন আলফা হচ্ছে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আমরা হেডলাইনে বলেছিলাম উপাংশের সাহায্যে লম্বাংশের সাহায্যে ভেক্টর রাশির যোজন বিয়োজন। তো উপাংশ তো পেয়ে গেলাম। তো এখন যদি এদের যোগ করতে চাই, আর সমান হবে পি প্লাস কিউ, আর যদি বিয়োজন করতে চাই আর সমান হবে পি মাইনাস কিউ। ঠিক আছে, এই যে আমরা উপাংশ নির্ণয় করলাম, বলেছি যে উপাংশ নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে সেটা কি কারণে গুরুত্বপূর্ণ, আমরা কয়েকটা এক্সাম্পল দেখব, এবং এই এক্সাম্পলগুলো তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে ঘুরে ফিরে বারবার আসে। যেমন নৌকার গুণ টানা হতে পারে, সেক্ষেত্রে উপাংশের প্রয়োগ। ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন, সেক্ষেত্রে উপাংশ প্রয়োগ করে ব্যাখ্যা করো। কিংবা লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ কেন, এইগুলো আছে। আরও কিছু এক্সাম্পল আছে। তো এইগুলো অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, প্রথম যে কার উদাহরণ বলছি, উপাংশে যে ভাগ করলাম আমরা একটা ভেক্টরকে, যে উপাংশে ভাগ করার
উদাহরণ, উপাংশ নির্ণয়ের যে উদাহরণ, সেটা প্রথম যে উদাহরণ বলছি, নৌকার গুণ টানা। গুণ বলতে কি বুঝো? নৌকায় দেখবে নৌকার পাড়ে একটা রশি বেঁধে নৌকাকে যখন তীরের দিকে টেনে নিয়ে যাওয়া হয়, সেই রশিটাকেই নৌকার গুণ বলা হয়। তো এখন নৌকার গুণ টানার ক্ষেত্রে যখন ধরলাম নৌকা, এখানে একটা নৌকাকে একটা রশি দিয়ে এফ বলে পাড়ের দিকে টানা হচ্ছে, এফ বল এখানে প্রয়োগ করছি, এই এফ পরিমাণ বল এখানে প্রয়োগ করছি ধরলাম। তাহলে নৌকার গুণ টানছি, আর এফ একটি ভেক্টর রাশি, বল একটি ভেক্টর রাশি আমরা জানি। তাহলে এই বলটাকে এবার আমরা দুটা উপাংশে ভাগ করার চেষ্টা করব। সেটা কিভাবে করব? যে নৌকার গুণ টেনে এফ বলে নৌকাটিকে পাড়ের দিকে নিয়ে যাচ্ছে। এখন এফ বলে তো একটা ভেক্টর রাশি, তাকে দুইটা উপাংশে যদি ভাগ করি, ভূমি বরাবর বা এক্স এক্সিস বরাবর যে উপাংশটা কাজ করবে, একটু আগে আমরা তো দেখলাম আরকে যদি দুইটা উপাংশে ডিভাইড করে, তাহলে এক্স এক্সিস বরাবর বা ভূমি বরাবর উপাংশটা ছিল আর কজ আলফা, তাদের মধ্যে কোণ যেটা কাজ করেছিল সেটা ছিল থিটা যদি হয়, তাহলে আর কজ আলফা। তাহলে এখন এই চিত্রে কোনটা ধরেছি আমরা? থিটা। তাহলে ভূমি বরাবর উপাংশ কী হবে? এফ কস থিটা। আর এর জায়গায় যেহেতু এফ আসলো, তাহলে এফ কস থিটা। যখনই অনুভূমিক উপাংশ বলা হবে তখন আমরা ধরে নিব সেটা কজের মান হবে। আর যদি উলম্ব উপাংশে ভাগ করতে চাই, যেহেতু এফকে দুটা উপাংশে ভাগ করতে হবে, উলম্ব বরাবর যে উপাংশটা কাজ করবে সেটা হবে এফ সাইন থিটা। ঠিক আছে, এই দুটি উপাংশে ভাগ করলাম। এখন দুটি উপাংশের কাজ কি? উপাংশে ভাগ করেছে নিশ্চয়ই তার কোনো ফাংশন আছে, যে অনুভূমিক উপাংশ সেটা ক্রিয়া করছে কোন দিক বরাবর? ভূমি বরাবর। তাহলে সে চাইবে নৌকাকে সামনের দিকে টেনে নিয়ে যেতে, সোজা সামনের দিকে, এই ডিরেকশনে টেনে নিয়ে যেতে, যেহেতু এটি কাজ করছে অনুভূমিক বরাবর। আর উলম্ব উপাংশ এটি যেহেতু উপরের দিকে কাজ করছে, এ চাইবে নৌকাকে পাড়ের দিকে নিয়ে যেতে। দুটি উপাংশ দুটি কাজ করতে চাইবে, একটি চাচ্ছে নৌকাকে সামনের দিকে নিয়ে যেতে, আর উলম্ব উপাংশ চাচ্ছে নৌকাকে পাড়ের দিকে নিয়ে যেতে। কিন্তু আমরা এই গুণটা যদি লম্বা করি, দেখো এই গুণের জন্য, এই পরিমাণ গুণের জন্য আমার কোণটা হলো থিটা পরিমাণ। এখন গুণটা যদি আমরা আর একটু লম্বা করি, ধরো এই আগের চেয়ে আরেকটু লম্বা গুণ আমরা নিব। তো গুণ যত লম্বা হচ্ছে, দেখো থিটায়ের ভ্যালুটা কিন্তু, এই কোণটা কিন্তু কমে যাচ্ছে। আরও যদি লম্বা করি গুণ, থিটায়ের মানটা আরও কমবে। যত গুণ লম্বা হবে থিটায়ের ভ্যালু কমবে। তো থিটায়ের মান কমে যাওয়া মানে কি? এইখানে কস থিটায়ের মান কমে যাওয়া মানে আলটিমেটলি এফ কস থিটা এর মান বেড়ে যাবে, কারণ কজের ক্ষেত্রে কোণ যত ছোট হয় মান তত বেশি। ঠিক আছে, তো থিটার মান কমে যাওয়া মানে গুণ লম্বা হচ্ছে মানে থিটার মান কমে যাচ্ছে, আর থিটার মান কমে যাওয়া মানে এফ কস থিটা এর মান বেড়ে যাওয়া। আর থিটা যত বড় হয় সাইনের মান ভ্যালুটা কিন্তু তত, থিটা যত ছোট হয়, আমরা কিন্তু গুণ বড় করছি মানে থিটাটাকে কমাচ্ছি। তো থিটা কমে গেলে সাইনের ক্ষেত্রে যেটা হয়, থিটার মান কম হলে সাইন থিটার মানও কম হয়। তাহলে যেটা বলছিলাম, গুণ যত লম্বা হয় থিটার মান কমে, ফলে সাইন থিটার মান কমে যাবে, অর্থাৎ উলম্ব উপাংশের মানটা কমে যাবে। আর এফ কস থিটার মান বেড়ে যাবে, অর্থাৎ অনুভূমিক উপাংশের মান বেড়ে যাবে। আর অনুভূমিক উপাংশের কাজ ছিল নৌকাকে সামনের দিকে নিয়ে যাওয়া, তাহলে নৌকা আগের থেকে দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে এখানে প্রশ্নটা কি? নৌকার গুণ যত লম্বা হবে সুবিধাটা কি হবে? নৌকার গুণ যত লম্বা হবে সুবিধাটা হচ্ছে, এই টাইপের কোয়েশ্চেনে আনসার করবে কিভাবে? তোমার ডায়াগ্রাম নৌকা টুকা দিয়ে দেখাতে হবে না, জাস্ট একটা ভেক্টর আরকে তুমি ডিভাইড করে দেখাবে, বা এফ, এখানে আমরা এফ ধরেছিলাম যে এফ একটা ভেক্টর বরাবর বল ক্রিয়া করছে, তাকে দুটি উপাংশে আমরা ভাগ করতে পারি, এফ কস থিটা, এফ সাইন থিটা। এফ কস থিটা অনুভূমিক উপাংশ, সে নৌকাকে সামনের দিকে নিয়ে যাবে। এফ সাইন থিটা উলম্ব উপাংশ, সে নৌকাকে পাড়ের দিকে নিয়ে যেতে চাইবে। আমরা যদি গুণ লম্বা করি তাহলে থিটার মান কমে যাবে, ফলে এফ কস থিটা অর্থাৎ অনুভূমিক উপাংশ বড় হবে, ফলে এফ সাইন থিটা উলম্ব উপাংশ ছোট হয়ে যাবে। এর ফলে আলটিমেটলি যেটা হবে, নৌকাটি দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। এই হলো নৌকার গুণ টানার ক্ষেত্রে আমরা উপাংশ সূত্র যদি অ্যাপ্লাই করি, উপাংশ এই কনসেপ্টটা অ্যাপ্লাই করি, তাহলে কী সুবিধা পাই।
ঠিক একই রকম এক্সাম্পল হচ্ছে ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন, এটা পুরোটা আমি এক্সাম্পল বা চিত্র দিয়ে পুরো জিনিসটা ব্যাখ্যা করছি না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। যে ওই নৌকার গুণের সাথে কম্পেয়ার করো ট্রলি ব্যাগের, এটা যদি একটা হাতল কনসিডার করি, এটা নৌকার গুণের সাথে কম্পেয়ার করো, ভূমির সঙ্গে তার একটা কোণ ফর্ম করছে অনুভূমিকের সঙ্গে। এই কোণটা যত ছোট, ট্রলি ব্যাগের হাতল যত লম্বা হবে, গুণ যেরকম যত লম্বা হচ্ছে থিটার মান কমছে, ট্রলি ব্যাগের হাতল যত লম্বা হবে থিটার মান কমবে। ফলে কি হবে, উলম্ব উপাংশের মান কমে যাবে, অনুভূমিক উপাংশের মান বেড়ে যাবে এবং ট্রলি ব্যাগটি সামনের দিকে নিয়ে যাওয়া সহজ হবে। তো ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন, এই ব্যাখ্যাটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকলো। অবশ্যই হোমওয়ার্ক হিসেবে করে সেটা সাবমিট করবে, ঠিক আছে? তো থার্ড এক্সাম্পল আমরা দেখি, খুবই গুরুত্বপূর্ণ একটি এক্সাম্পল, অনুধাবনমূলক প্রশ্ন। আবার বলছি অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে লন রোলার দিয়ে কি করা হয়, ঘাস কাটা হয়। লনের ঘাস কাটার জন্য, যেটা তোমরা জানো যে লনের ঘাস কাটার জন্য একটা রোলার ইউজ করা হয়, সেটাকে বলা হয় লন রোলার। সেটা ঠেলেও ঘাস কাটা যায় অথবা টেনেও ঘাস কাটা যায়। তো বলা হচ্ছে লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ, সেটা আমরা সেই উপাংশ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। এখানে ধরো একটি লন রোলার ধরছি, তার চাকা ধরলাম এটা, আর এটা লন রোলারের হাতল কনসিডার করছি। প্রথমে আমরা ধরছি ঠেলার, ধরো লন রোলারকে ঠেলছি, না টেনে ঠেলছি। ঠেলা মানে কি, ফোর্সটা আলটিমেটলি কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে। আমরা ফোর্স যখন অ্যাপ্লাই করছি, ঠেলছি মানে নিচের দিকে তার বলটা প্রয়োগ করছি। এই বল ছিল, সেটা F বল, সেটা ঠেলছি মানে নিচের দিকে প্রয়োগ করছি। তো বল যখন নিচে প্রয়োগ করলাম, এটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারবো। ভূমি বরাবর, অনুভূমিক বরাবর যে উপাংশটা হবে সেটা হবে F cos থিটা, কারণ Fকে F বলে একটা প্রয়োগ করছিলাম, আর ভূমির সঙ্গে যদি তার কোণটা থিটা হয়, তাহলে অনুভূমিক উপাংশটা পাচ্ছি F cos থিটা, আর উলম্ব উপাংশ সেটা পাচ্ছি নিচের দিকে ক্রিয়া করছে, যেহেতু F নিচের দিকে ক্রিয়া করছে, তাহলে উলম্ব উপাংশটাও এখন নিচের দিকেই ক্রিয়া করবে, সেটা পাচ্ছি F sin থিটা। তাহলে একটা পেলাম F cos থিটা, আরেকটা পেলাম F sin থিটা। F cos থিটা অনুভূমিক উপাংশ, তার কাজ তাকে অনুভূমিক বরাবর এগিয়ে নিয়ে যাওয়া। F sin থিটা উলম্ব উপাংশ, তার কাজ নিচের ডিরেকশনে তার ক্রিয়া করা। এখন তোমরা বস্তুর ওজন জানো যে অভিকর্ষ বলের প্রভাবে বা অভিকর্ষীয় ত্বরণের কারণে পৃথিবীর কেন্দ্রের দিকে সব বস্তুকে টানা হয় বলে ওজন নিচের দিকে ক্রিয়া করে। তাহলে এই লন রোলার, এই যন্ত্রটার তো একটা ওজন আছে ধরলাম, সেটা W পরিমাণ। তাহলে এই W কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। এখন যদি আমি ধরি, খেয়াল করি যে তিনটা জিনিস পেলাম, অনুভূমিক উপাংশ F cos থিটা, উলম্ব উপাংশ F sin থিটা, আর বস্তুর ওজন W। তার মধ্যে শুধুমাত্র অনুভূমিক বরাবর ক্রিয়া করছে কোন অংশটা, F cos থিটা, আর F sin থিটা সেটাও নিচের ডিরেকশনে ক্রিয়া করছে, আর তার ওজন W, সেটা তো নিচের দিকেই ক্রিয়া করছে। তাহলে নিচের দিকে ক্রিয়াশীল বলটা বেশি হচ্ছে, আলটিমেটলি তার ওজন W-র চেয়ে বেশি অনুভব হবে। কেন? এক্ষেত্রে তার ওজন নিচের দিকে ক্রিয়াশীল সেটা আছে, তার সঙ্গে উলম্ব উপাংশ F sin থিটা সেটাও নিচের দিকে ক্রিয়াশীল আছে। ফলে বস্তুর মোট ওজন, অর্থাৎ এই লন রোলারের মোট ওজনটা বেড়ে হলো W প্লাস F sin থিটা। এটা গেল ঠেলার ক্ষেত্রে। এখন ধরো লন রোলারটাকে আমরা ঠেলবো না, আমরা টেনে নিয়ে সেটাকে কাজ করব, সামনের দিকে নিয়ে যাব, বাট সেটা টেনে, না ঠেলে। তো একটু আগে ঠেলার ক্ষেত্রে যখন বলটা প্রয়োগ করছি নিচের দিকে, এখন তো আমি লন রোলারটাকে টেনে আনছি। টানার ক্ষেত্রে তাহলে বলটা কাজ করবে কিন্তু উপরের দিকে, নিচের দিকে নয়। তো এখন এই বলটাকে আবার দুটা উপাংশে ভাগ করি। অনুভূমিক উপাংশটা হচ্ছে F cos থিটা, আর উলম্ব উপাংশ হচ্ছে F sin থিটা। এখন কিন্তু বলটা উপরের ডিরেকশনে কাজ করছে, যখন টানছি বল উপরের ডিরেকশনে কাজ করছে, মানে তার উলম্ব উপাংশও কিন্তু উপরের ডিরেকশনে কাজ করবে। আগের চিত্রটাতে আমরা ঠেলছিলাম, বল প্রয়োগ করছিলাম নিচের দিকে, তাই জন্য তার উলম্ব উপাংশও নিচের দিকে ছিল। এখন যখন টানছি, বল প্রয়োগ করছি উপরের দিকে, তার উলম্ব উপাংশও কাজ করবে উপরের দিকে।
আর ওজন সেটা তো নিচের দিকে ক্রিয়া করছে। আলটিমেটলি এখন তাহলে ওজন কি হচ্ছে, মোট ওজন দাঁড়াচ্ছে ডাব্লিউ আর এফ দুইটা যেহেতু দুই ডিরেকশনে বিপরীত ডিরেকশন, তাহলে এখানে মাইনাস হবে, তাহলে তার মোট ওজন দাঁড়াচ্ছে ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা, অর্থাৎ তার যে মোট ওজনটা আগের তুলনায় কমে যাচ্ছে। আগে যেটা ছিল ডাব্লিউ প্লাস এফ কস থিটা তোমার ঠেলার সময়, এখন সেটা দাঁড়াচ্ছে ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা। ঠেলার সময় যেটা ছিল ডাব্লিউ প্লাস এফ কস থিটা, এখন দাঁড়াচ্ছে ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা, অর্থাৎ এক্ষেত্রে ওজন কিছুটা প্রশমিত হচ্ছে, হ্রাস পাচ্ছে। ফলে ওজন যত বেশি হয় বস্তুর সঙ্গে তলের ঘর্ষণ তত বেশি হয়, ওজন যত কম হবে ঘর্ষণ বলও কম হবে, ফলে সেক্ষেত্রে বাধাও কম পাবে। আলটিমেটলি ওজনও কম হলো, ঘর্ষণ বলও কম হলো, তাহলে টানার ক্ষেত্রে আমরা কিছুটা সুবিধা পাই, কারণ বস্তুটির ওজন কম হয় এবং ঘর্ষণ বলও হ্রাস পায়। তো এই কারণে লন রুলার ঠেলা অপেক্ষা টানা সহজ বলা হয়, এবং এটা আমরা উপাংশ যে সূত্র, উপাংশে ভাগ করা, ওই যে একটা বলে ঠেলছি বা একটা বলে টানছি, সেটাকে দুইটা উপাংশে ভাগ করলাম, কোনটা কোন ডিরেকশনে কাজ করে সেই অনুযায়ী ব্যাখ্যা করতে পারছি যে লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। এই প্রশ্নটাও পরীক্ষায় ঘুরে ফিরে আসে। আসলে কি করব, দুইটা বিষয় আমাদের ব্যাখ্যা করতে হবে। ঠেলার ক্ষেত্রে কি কি ইকুয়েশন আসে, অনুভূমিক উপাংশ ভূমি বরাবর কাজ করে এফ সাইন এফ কস থিটা, উলম্ব উপাংশ যেহেতু ঠেলছি এফ সাইন থিটা নিচের দিকে কাজ করে, বস্তুর ওজন ডাব্লিউ নিচের দিকে কাজ করে, তাহলে এই দুইটা ওজনকে যদি যোগ করি তাহলে মোট ওজনটা বেড়ে যায়। টানার সময় এফ বলে টানছি, সেটা উপরের দিকে কাজ করছে, ফলে অনুভূমিক উপাংশ আগের মতো ভূমি বরাবর, বাট উলম্ব উপাংশ এফ সাইন থিটা উপরের দিকে কাজ করছে। এখন এফ সাইন থিটা উপরের ডিরেকশনে আর বস্তুর ওজন ডাব্লিউ নিচের ডিরেকশনে কাজ করছে, দিক বিপরীত হওয়ায় তাদেরকে আমরা বিয়োগ করছি ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা, এবং ফলে আলটিমেট ওজনটা কমে যাচ্ছে, ঘর্ষণ বল কমে যাচ্ছে এখানে, ফলে আমি আগের চেয়ে আমার কম কষ্ট হচ্ছে। তো এই কারণে লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। একটু খেয়াল করে পড়ো, একটু চিত্রগুলো মিলিয়ে কনসেপ্টগুলো বুঝে পড়ার চেষ্টা করো, ক্লিয়ার হবে। ক্লাস লেকচার ফলো করো এবং সেটা সাবমিট করো। আমরা চেষ্টা করি হয়তো ইনস্ট্যান্ট তোমার লেকচার সাবমিট করার পর সেটা চেক না করলেও পরে সময় বুঝে সেটা চেক করার চেষ্টা করি। তো তোমরা এক্ষেত্রে গাফিলতি করবে না আশা করি। তো আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম ভেক্টরের বিয়োগ কিভাবে করতে হয়, সেটা শিখেছি। সেখান থেকে লব্ধি, ভেক্টরের বিয়োগের ক্ষেত্রেও লব্ধি কেন বলছি, কারণ ভেক্টরের বিয়োগ হলো আলটিমেটলি দুটি ভেক্টরকে একটা ভেক্টরের সঙ্গে তার বিপরীত মানটাকে যোগ করা, ঠিক আছে। তাহলে ভেক্টরের বিয়োগ কিভাবে করতে হয় সেটি জেনেছি, লব্ধির ইকুয়েশন জেনেছি, লব্ধির দিক জেনেছি, লব্ধির মান এবং দিক নির্ণয় জেনেছি, লম্বাংশের সাহায্যে একটা ভেক্টরকে দুটি উপাংশে ভাগ কীভাবে করতে হয় এবং সেই উপাংশগুলোর মান, অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশের সাথে পরিচিত হয়েছি। অনুভূমিক উপাংশ ভূমি বরাবর কাজ করে, উলম্ব উপাংশ লম্ব বরাবর কাজ করে। অনুভূমিক উপাংশ হচ্ছে কস মান দিয়ে, অর্থাৎ আর যদি একটা ভেক্টরকে ডিভাইড করে অনুভূমিক উপাংশ হয় আর কজ আলফা, উলম্ব উপাংশ আর সাইন আলফা। এরপরে এই উপাংশের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা কিছু এক্সাম্পল দেখেছি, সেগুলোর ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের ক্লাসে আবার নতুন লেকচার, নতুন টপিক নিয়ে আলোচনা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। খোদা হাফেজ।